বন্যায় বিপন্ন ফেনী, কুমিল্লা, নোয়াখালী, মৌলভীবাজার, লাখো মানুষ পানিবন্দী। নিভৃতেই হারিয়ে যাচ্ছেন ছাত্র জনতার আন্দোলনে শহীদ আরেক আবু সাইদ। এবং কক্সবাজারের ঢেউয়ের সঙ্গে ভেসে আসছে বর্জ্য, উদ্বেগ পরিবেশবাদীদের। এটি নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রিজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, বিস্তারিত শুরুতেই বন্যা প্রসঙ্গ। ব্যাপক অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। ফেনী জেলার অবস্থা সবচেয়ে ভয়াবহ। নোয়াখালী, কুমিল্লা ও মৌলভীবাজারও বন্যা কবলিত। তলিয়ে গেছে এসব জেলার বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। পানিবন্দী লাখ লাখ মানুষ। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেশের বন্যা পরিস্থিতি। ভারত থেকে নেমে আসা ঢল ও টানা কয়েকদিনের ভারী বর্ষণে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী ও নোয়াখালী। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় ৩ লাখ মানুষ। নেই মোবাইল নেটওয়ার্ক। সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন এই দুই জেলার মানুষ। নিরাপদ আশ্রয়ের খোঁজে দিশেহারা তারা। বন্যা দুর্গতরা বলছেন, বন্যার এমন ভয়াবহ রূপ আগে কখনো দেখা যায়নি। লক্ষ্মীপুরে পানিবন্দী ৪ লক্ষাধিক মানুষ। গত কয়েকদিনের টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে ৪টি পৌরশহর সহ নিম্নাঞ্চলের এলাকা। ভেসে গেছে কয়েকশো মাছের ঘের, মুরগির খামার, আমনের বীজতলা এবং শাকসবজির ক্ষেত। প্রাইমারি স্কুলের মাঠের মধ্যে এক মাজা পানি, এখন রাস্তার খাড়া দিয়েছে, রাস্তার ভুয়া পানি। এই অবস্থা সবাই তো মনে করেন স্কুলের 2তলা 3তলা সব ঘুরে গেছে, পানি উঠে গেছে। এখন আমরা গরু ছাগল বহুত কষ্টের মধ্যে আছি, কোনো জীবন বাঁচাইতে আছি আমরা। খাওয়া দাওয়া তো কিছু মানুষও খুব কষ্ট আছে। কুমিল্লার কয়েকটি উপজেলায় আশঙ্কাজনকভাবে বেড়েছে নদীর পানি। ফুঁসে উঠেছে গোমতী নদী। বন্যার আরও অবনতির আশঙ্কায় রয়েছেন জেলাবাসী। দেশের পূর্বাঞ্চলেও বন্যা পরিস্থিতি মারাত্মক। কুশিয়ার ও মনু নদীর পানি বাড়ায় মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তলিয়ে গেছে রাজনগর, কুলাউড়া, জুড়ি ও বড়লেখার অনেক এলাকা। শিক্ষা অফিসে আসলাম একটা কাগজের জন্য। সারা শিক্ষা উপজেলার ভিতরে চতুর্দিকে পানি, এই রিক্সা নিয়ে ঢুকছি। হবিগঞ্জ জেলার খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় 18,000 হেক্টর জমি তলিয়ে গেছে। পাহাড়েও বন্যার ঢল। খাগড়াছড়িতে পৌর এলাকা সহ জেলা সদরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ির সাথে দীঘিনালা এবং রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ির সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। পরিস্থিতি খুব ভয়াবহ। আর আমরা সকাল দিকে পানি বাড়তেছে, এখনো বাড়ির সম্ভাবনা বেশি। আর গত 24 ঘন্টায় 2বার পানি উঠছে। এরকম অবিশ্বাস্য বন্যা আগে কখনো দেখি নাই আমরা। এদিকে চট্টগ্রামে জলাবদ্ধতার কারণে কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। নগরীর বিভিন্ন এলাকায় কোমর সমান পানি। ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের সতর্কতাও জারি করা হয়েছে। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। হবিগঞ্জের খোয়াই নদীর পানি বেড়ে 50 বছরের সকল রেকর্ড অতিক্রম করেছে এবং এই অঞ্চলের অন্যান্য নদীর পানিও বেড়েছে গত 17 বছরের মধ্যে সবচেয়ে বেশি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী 24 ঘন্টা অপরিবর্তিত থাকতে পারে বন্যা পরিস্থিতি। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। হঠাৎ বন্যা, কোনো কিছু বুঝে ওঠার আগেই প্লাবিত হয়েছে পূর্বাঞ্চলীয় জেলা মৌলভীবাজার, হবিগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী। বাংলাদেশকে না জানিয়ে ভারতের বাঁধ খুলে দেওয়ার অভিযোগে সামাজিক মাধ্যমে ঝড় বইছে। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, মনু, খোয়াই, গোমতী ও ফেনী নদীসহ 7টি নদী দেশের 14টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের ত্রিপুরা অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের ফলেই বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে, যেটা ইতিহাসের সর্বোচ্চ রেকর্ডকৃত পানি সমতল অতিক্রম করেছে। শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশ সহ ভারতেও। এর মধ্যে উল্লেখ্য হচ্ছে আমাদের হবিগঞ্জের খোয়াই নদী, হবিগঞ্জ পয়েন্টে আমাদের ইতিহাসের
গত 50-60 বছরের সর্বোচ্চ রেকর্ডকৃত পানি সমতল অতিক্রম করেছে। একই সাথে মুহুরী নদী বাংলাদেশ অংশে রেকর্ডকৃত পানি সমতল অতিক্রম করেনি, তবে বাংলাদেশের উজানে ভারতের ত্রিপুরার বেলোনিয়া পয়েন্টে বিগত 60 বছরের রেকর্ডকৃত পানি সমতলেরও প্রায় 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। দুপুরে রাজধানী পান্থপথে পানি ভবনে সংবাদ সম্মেলনে তিনি জানান, নতুন করে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা কম। বর্তমানে পানি খুব ধীরগতিতে এখনো বৃদ্ধি অব্যাহত রয়েছে, তবে আবহাওয়ার পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে আগামী 24 ঘন্টায় উজানে যে বিগত কয়েকদিনে যে ভারী বৃষ্টিপাত পরিস্থিতি ছিল তা কিছুটা কমে আসতে পারে। তো এর ফলে আশা করা হচ্ছে যে নদ নদীর পানি পরবর্তীতে কমে আসার একটা প্রবণতা লক্ষ্য করা যেতে পারে। ইতিমধ্যে উজানে বেশ কিছু পয়েন্টে দেখা যাচ্ছে যে পানি কিছুটা স্থিতিশীল হয়ে গেছে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে 24 ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল ও এর কাছাকাছি উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে। আগামীকাল বিকেল থেকে এই বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে যাবে, তবে আশঙ্কার বিষয় হলো যে লক্ষ্মীপুর, ফেনীর দক্ষিণ অঞ্চল, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজার এবং এর অদূরবর্তী চর লক্ষ্মীপুর সহ এইসব জায়গায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এবং মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। বাংলাদেশে বন্যার জন্য ভারতের বাঁধ খুলে দেয়া দায়ী নয় বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সকালে একটি বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, প্রচণ্ড বৃষ্টির কারণে গোমতী নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বাংলাদেশের ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলা বন্যার পানিতে প্লাবিত। হঠাৎ সৃষ্ট এ বন্যার জন্য ভারতের বাঁধ খুলে দেয়াকে দায়ী করা হচ্ছে। এ নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার প্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অবস্থান ব্যাখ্যা করে এ বিবৃতি দিল। দেশের খবর দেখছেন, বিরতির পর ফিরছে আরো খবরাখবর নিয়ে, সঙ্গেই থাকুন। বিরতির পর আমন্ত্রণ, দেখছেন দেশের খবর। শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে নিহত হন আরেক আবু সাইদ। তার বাড়ি পঞ্চগড়ের প্রধান হাট গ্রামে। রংপুরের আবু সাইদের মৃত্যু আলোচনায় থাকলেও দরিদ্র মুদি দোকানি আবু সাইদ রয়ে যাচ্ছেন নিভৃতেই। পঞ্চগড় প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকারের তথ্য ও ছবিতে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। ভাগ্য ফেরাতে ঢাকা এসেছিলেন পঞ্চগড়ের বোদা উপজেলার মারিয়া ইউনিয়নের প্রধান হাট গ্রামের আবু সাইদ। দীর্ঘদিন রাজধানীর রাজপথে চালিয়েছেন রিকশা। এক পর্যায়ে শেষ সম্বল গ্রামের বাড়িটি বন্ধক রেখে কৃষি ব্যাংক থেকে ঋণ নেন। মোহাম্মদপুরের বসিলায় গড়ে তোলেন মুদি দোকান। 19 জুলাই বিকেলে আন্দোলনরত শিক্ষার্থী জনতার ওপর পুলিশ গুলি চালালে নিহত হন আবু সাইদ। পরদিন বাড়ির পাশে দাফন করা হয় আবু সাইদকে। স্বামীর কবরের পাশে অশ্রুসজল মাজেদা বেগম জানেন না স্বামী হত্যার বিচার চাইবেন কার কাছে। মেয়ের বিয়ে দিয়েছেন, কিশোর ছেলেকে নিয়ে কিভাবেই বা চলবে সংসার। আমাদের সংসারটা পুরোটাই আমার আব্বুর উপর নির্ভর ছিল। এখন তো আব্বু নাই, আমার কিভাবে চলবো না চলবো এটা কোনো দিশা নেই। আমাদের বাড়ির 1,30,000 টাকা ঋণ আছে। আমাদের কোনো সাহিত্য নাই সুদ করার জন্য, আমাদের কোনো উপায়ও নাই। আবু সাইদ কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। তার মৃত্যুতে শোকাহত এলাকার মানুষ। একজন দরিদ্র মুদি দোকানির পরিবারের পাশে কে দাঁড়াবে? কোনো কিছু না, সরল লোক, ভালো লোক, হঠাৎ করে গুলিবিদ্ধ হয়ে মারা গেল। ছেলেটা ছোট, এবারে এসএসসি দিছে, অসহায়, কিছু নাই, ঘর বাড়ি ভাঙ্গা। পরিবারটা চলবে কিভাবে, বাচ্চাদেরকে মানুষ করবে কিভাবে? আমরা সরকারের কাছে দাবি জানাই যে এই পরিবার প্রতি একটু সহযোগিতা করা। রাজধানীর বসিলায় পুলিশের গুলিতে আবু সাইদের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। দেশত্যাগের পর শেখ হাসিনার বিরুদ্ধে এটিই প্রথম মামলা। তুনা সিনা তনু, ডেস্ক রিপোর্ট, ETN নিউজ। ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায়। আমরা সরাসরি কথা বলবো প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজের সাথে। পারভেজ, সকাল 9টা পর্যন্ত 142 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী 24 ঘন্টার পূর্বাভাস কি বলছে, প্রশাসনের উদ্যোগ সম্পর্কে জানাবেন। যে পাহাড় ধসের যে সংখ্যাটি কথা শুনেছি আবহাওয়া অফিস থেকে, আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলার পরে জানতে পেরেছি যে পাহাড় ধসের যে সংখ্যা সেটি তৈরি হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগে এখন যে এলাকায় রয়েছি, আমার হয়তো পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে পাহাড়টি কেটে মানুষ বাড়িঘর করছে। সিটি কর্পোরেশন ওনাদের ময়লা ডাম্পিং স্টেশন বানিয়েছে। অর্থাৎ চট্টগ্রামের যে পাহাড়গুলো রয়েছে অধিকাংশ পাহাড়েই মানুষের যে বিষাক্ত থাবা সেটি কিন্তু পড়েছে, এবং সেই মানুষ সৃষ্ট থাবার কারণে সেই পাহাড়গুলো কিন্তু যে কোনো সময় ধসে পড়ে মানুষের আবার ক্ষতি করছে। অর্থাৎ এই পাহাড়গুলো যেভাবে ছিল সেভাবে যদি থাকতো, বা এভাবে না কেটে যদি অন্যভাবে এদিকে ঘর বাড়ি বা অন্য কিছু করতো, সরকারের যে পরিবেশ রয়েছে তাদের মাধ্যমে আমরা বিদেশে দেখেছি বিভিন্ন জায়গায় যে পাহাড়ের একদম উপরে ওনারা খুব সুন্দরভাবে না কেটে ঘর তৈরি করে। সেরকম কোনো উদ্যোগ কিন্তু বাংলাদেশের সৃষ্টির পর থেকে আমরা দেখিনি যে কেউ উদ্যোগ নিয়েছে। এখানে ধীরে ধীরে যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়গুলো ধীরে ধীরে কাটা হয়েছে, এবং এই পাহাড়গুলো কাটার কারণে যে ধসের যে সংখ্যা সেটি আরো বৃদ্ধি পেয়েছে। তো আমরা এখানকার যিনি এই পরিবেশের নিয়ে কাজ করেন সেই বেলার আমরা রেজওয়ানাকে অনেক দেখেছি, এই পাহাড় নিয়ে ওনারা অনেক কথা বলেছেন। তবে সংখ্যা যেটি আমরা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মাইকিং বা কোনো কিছু দেখতে পাইনি। মনিরুল ইসলাম পারভেজ, আপনি নিরাপদে থাকুন। টানা বৃষ্টিতে চট্টগ্রামের জলাবদ্ধতা সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম পারভেজ। ঢেউয়ের সাথে ভেসে আসছে বিপুল পরিমাণ বর্জ্য। বৈরী আবহাওয়ার মাঝে বেশ কিছুদিন ধরে বর্জ্যের সাথে ভেসে আসছে কাছিম সহ বিভিন্ন সামুদ্রিক প্রাণী। সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। উদ্বিগ্ন পরিবেশ কর্মীরা। কামরুল হাসানের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্ট থেকে শুরু করে লাবণী পয়েন্ট, সবখানেই ছড়িয়ে আছে ময়লা আবর্জনা। ছোট ছোট বাঁশ, গাছের ঢাল, শেকড়, খড়, পোড়া কাঠ সহ নানা ধরনের বর্জ্যের ভাগাড় যেন এখন সবার প্রিয় সৈকত। দুশ্চিন্তার আরও কারণ, ঢেউয়ের সাথে ভেসে আসছে হক্সবিল প্রজাতির বিরল সামুদ্রিক কাছিম এবং সামুদ্রিক প্রাণী। মারাত্মক আহত তারা। সৈকতের এমন হতশ্রী অবস্থা দেখে বিস্মিত ও আশাহত সমুদ্র দর্শনে আসা পর্যটকরা। দেখতে খারাপ দেখা যায়, পরিবেশে ভারসাম্য নষ্ট হচ্ছে। ময়লাগুলো তো খুবই ভয়ঙ্কর, ময়লাগুলো খুব ক্ষতিকর। বাচ্চার ক্ষতি হতে পারে, আমার ক্ষতি হতে পারে, আরও মানুষের ক্ষতি হতে পারে। এই জন্য এটা পরিষ্কার করা দরকার। মাঝখানে কয়েকদিন প্রশাসন না থাকার কারণে অনেক নোংরা হয়ে গেছে বীজটা। অত দ্রুত সম্ভব কক্সবাজার জেলা প্রশাসনকে বীজটা একটু পরিষ্কার করতে হবে। 2020 সালেও কক্সবাজার সমুদ্র সৈকতের 5 কিলোমিটার জুড়ে ভেসে এসেছিল টনকে টন বর্জ্য। সে সময় মারা পড়েছিল অসংখ্য সামুদ্রিক কাছিম। কেন বারে বারে বর্জ্যের বিপর্যয়ে পড়ছে সৌন্দর্যের এই লীলাভূমি? অসংখ্য সামুদ্রিক বিভিন্ন প্রাণী, আমরা সাপ দেখেছি, কাছিম দেখেছি, মহাবিপন্ন প্রজাতির হক্সবিল আমরা এই গত কয়েকদিন আগে দেখেছি। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কীভাবে ওই পর্যটন স্পটগুলো এবং সমুদ্র উপকূলের বেষ্টনী রক্ষা করতে হয় সে ম্যানেজমেন্ট আমাদের এখনো গড়ে ওঠেনি। আমরা যারা পরিবেশ নিয়ে কাজ করে প্রয়োজনে সমন্বিত একটি উদ্যোগ নেওয়া যায়। সমুদ্র সৈকতের সৌন্দর্য ফিরিয়ে আনতে কাজ শুরু করেছেন
সৈকত ব্যবস্থাপনা কমিটি ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। আবার যে ইয়েগুলো আসছে, ময়লাগুলো আসছে, যেগুলো হচ্ছে মূলত হচ্ছে আমাদের যে পার্শ্ববর্তী যে পাহাড়গুলো আছে এবং হচ্ছে মায়ানমার থেকে ধরে বিভিন্ন পাহাড়ের যে বৃষ্টিগুলো বেশি হওয়ার কারণে এই ময়লাগুলো আসতেছে, এর সাথে বিভিন্ন ধরনের জলজ প্রাণীও জীবিত এবং মৃতও আসতেছে। সাথে পর্যটক গোসল করতেছে, তাদের জন্য রিস্ক হচ্ছে এটা। কারণ কেন, বড় ছোট হ্যাজার্ডগুলি যে কোনো সময় ঢেউর সাথে এসে পর্যটক গায়ে রাখতে পারে। পৌরসভা থেকে লোক দিচ্ছে, ওনারা পরিষ্কার করতেছে। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার। দেশের খবর ছিল এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।